গ্যাস হচ্ছে বা গ্যাসের প্রবলেম হচ্ছে তার শরীরে বা তার পেটে, তার কতগুলো কিন্তু সাইন অ্যান্ড সিমটমস আছে। কারণ এরকম অনেকেই আমাকে বলেন যে ডাক্তারবাবু বুকে ব্যথা হচ্ছে, বুকে গ্যাস উঠে গেছে, দেখা গেল তার হার্টের ব্যথা হচ্ছে। আচ্ছা, যারা গ্যাস হয় বলে আমাদের কাছে আসেন তাদের কিন্তু 80% লোকের কিন্তু গ্যাস হয় না। অনেকের মাথা ব্যথা হলেও বলে যে বলে গ্যাসের মাথায় ব্যথা। গ্যাস উঠে গেছে। তাই সেটা গ্যাস কি মাথায় উঠে? গ্যাস যদি কারো হয় সেটা থেকে আপনারা ইনস্ট্যান্ট রিলিফ পেতে পারেন। আচ্ছা, যেরকম আমি 10টা পয়েন্ট আপনাদের বলতে পারি। বাঙালির গ্যাসের সমস্যা হবে না এটা হতে পারে না। সামনের দিন অনেকগুলো বিয়ে বাড়ি আপনাকে যেতে হবে, অনেক গুরুপাক খাবার আপনাকে খেতে হবে এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। আর গ্যাসের সমস্যা হলে তখন না একটু আইঠাই করে, আর ভালো লাগে না। তখন মনে হয় যদি এরকম কোনো উপায় থাকতো যে মিনিটেই গ্যাসটা উধাও হয়ে যেত। তো আজকে আমরা এরকমই একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে পেটে ইনস্ট্যান্ট গ্যাস কেন হয়, এর থেকে দূরে থাকতে আমরা কি কি করতে পারি, আর চটজলদি উপায় কি কি আছে। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি আছেন তিনি আমার এবং আপনার সকলের প্রিয় ডাক্তারবাবু ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। যেটা সমস্যার কথা বললাম যে গ্যাসের সমস্যা, একটু গুরুপাক খাওয়া হয়ে গেলেই না পেট আইঠাই করতে শুরু করে, গ্যাস হয়, কিংবা সেদিন না হলো তার পরের দিন হয়তো গ্যাস হয় এবং আহ, অনেকের আছে চোঁয়া ঢেকুরও ওঠে। তো আমরা আজকে মূলত গ্যাসের সমস্যাটি নিয়ে আলোচনা করব যে এই ধরনের যদি সমস্যা হয়, গ্যাস যদি খুব বেশি হয়ে যায়, তখন আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি। কিন্তু তার আগে জানবো যে কোন কোন খাবার খেলে আমাদের এই গ্যাসের সমস্যাটা বেশি হয়। কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের হজমের একটু অসুবিধা হয়, পেটটা ব্লোটেড থাকে এবং গ্যাস ফর্মেশনও বেশি হয়। সেটা হাইড্রোজেন হতে পারে, মিথেন হতে পারে, পেটে যা গ্যাস তৈরি হয় সেটা সালফার অক্সাইড হতে পারে। এই খাবারের মধ্যে আমি তেল এবং মশলাযুক্ত খাবারকে 1 নম্বরে রাখবো। আচ্ছা, 2 নম্বরে ল্যাকটোজ বা দুগ্ধ জাতীয় দ্রব্য, যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের ক্ষেত্রে বিশেষত। 3 নম্বর শাক পাতা। আচ্ছা, 4 নম্বর রসুন পেঁয়াজ। 5 নম্বর ফুলকপি বাঁধাকপি ব্রকলি। আচ্ছা, মূলো কিছুটা ধরতে পারেন, আচ্ছা, কিন্তু আচ্ছা। মূলো সম্বন্ধে যেরকম ওই বিশাল দুর্নাম, ততটাও মূলো গ্যাস ফর্মেশনের জন্য রেসপন্সিবল হয় না, মানে আচ্ছা, অতটা খারাপ নয়। হ্যাঁ, এই খাবারগুলো কিন্তু গ্যাস যাদের প্রবলেম আছে তাদের জন্য গ্যাস ফর্মেশন বেশি করে এবং যাদের গ্যাস থেকে ভোগেন তাদের অসুবিধা তৈরি করতে পারে। কিন্তু এর সঙ্গে আমি একটা কথা বলতে চাই যে যারা গ্যাস হয় বলে আমাদের কাছে আসেন তাদের কিন্তু 80% লোকের কিন্তু গ্যাস হয় না। আচ্ছা, তারা ফিল করেন গ্যাস হয় অন্য কোনো অসুবিধার কারণে, কিন্তু তারা দিনের পর দিন গ্যাসের ওষুধ খাচ্ছেন নেশার মতো। আচ্ছা। সুতরাং গ্যাস হচ্ছে বা গ্যাসের প্রবলেম হচ্ছে তার শরীরে বা তার পেটে, তার কতগুলো কিন্তু সাইন অ্যান্ড সিমটমস আছে। যেমন ঢেকুর উঠবে বেশি, আচ্ছা, কেউ আবার ইচ্ছা করে হাওয়া গিলে সেটাকে ঢেকুরের আকারে বার করে, হ্যাঁ, আবার বলে যে এখানে টিপলে ঢেকুর, দেখুন এই ডাক্তারবাবু আমি ঘাড়ের কাছে এরকম টিপছি আর ঢেকুর উঠছে দেখুন, এরকম দেখায়। এগুলো সব এরোফেজিয়া, মানে হাওয়া খেয়ে তারা ঢোকান এবং তারা গ্যাস বার করেন। সামহাও তারা অন্য কোনো ধরনের একটা উদ্বিগ্নতা হতে পারে বা মেন্টাল কিছু প্রবলেম হতে পারে, সেটা থেকে তারা ভুগছেন এবং তারা সবকিছু শারীরিক অস্বস্তিকে গ্যাস হিসাবে প্রেজেন্ট করেন। মানে এই যে গ্যাসের সমস্যাটা যেটা আমরা দেখছি বা শুনছি, মানে এটা একটা মানসিক সমস্যাও হতে পারে। হতে পারে, কারণ এরকম অনেকেই আমাকে বলেন যে ডাক্তারবাবু বুকে ব্যথা হচ্ছে, বুকে গ্যাস উঠে গেছে, দেখা গেল আচ্ছা, তার হার্টের ব্যথা হচ্ছে। আচ্ছা, এরকম পেশেন্ট আমাদের কাছে এসেছেন, টেনিস এলবো হয়েছে, বলছেন কোনি নিয়ে গ্যাস উঠে গেছে, অনেকের মাথা ব্যথা হলেও বলে যে বলে গ্যাসের মাথায় ব্যথা। গ্যাস উঠে গেছে। তাই সেটা গ্যাস কি মাথায় উঠে? না, কখনো উঠতে পারে না। এই গ্যাস হাঁটু ব্যথা হচ্ছে বলছে গ্যাসের গ্যাস ব্যথা। ওঠে না, এটা কখনো হতে পারে আপনি বলুন তো? সেটা আপনি ভালো বলবেন। আমরা তো শুনি মানে কেউ কিছু হলেই মাথা ব্যথা হলে গ্যাসের ব্যথা, কখনো কাঁধে হতে ব্যথা পারে না। হলে গ্যাসের ব্যথা, মানে আমরা শুনি। ইনডাইজেশন থেকে হতে পারে মাথা ব্যথা, অ্যাসিডিটি থেকে মাথা ব্যথা হতে পারে, কনস্টিপেশন থেকে হতে পারে। আচ্ছা, গ্যাস মাথায় ওঠে না, আচ্ছা, গ্যাস বুকে ওঠে না। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স বলে একটা অসুখ হয়, যেখানে স্টামাকের বা পাকস্থলীর মধ্যে যে খাদ্যকণা থাকে, তরল খাদ্যকণা সেটা ফুড পাইপের মধ্যে উঠে আসে, সেটা কখনো কখনো বুকে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। ইসোফেজিয়াল স্প্যাজম বলে একটা অসুখ আছে, সেখানেও ক্ষেত্রে এরকম বুকে ব্যথা হয়, কিন্তু গ্যাস বুকে ওঠার কোনো সম্ভাবনা নেই, যেটা হাঁটুতেও যায় না, কনুইতেও যায় না। তার মানে
যেটা বোঝা গেল যে আমরা অনেকগুলো বিষয়ই আমরা ভুল জানি আর কি। হ্যাঁ আচ্ছা, এইবার যেটা জানতে চাইবো যে গ্যাস তো কোন কোন খাবারগুলো খেলে গ্যাস হয়, তাহলে আমাকে এই ধরনের খাবার থেকে যদি আমি দূরে থাকি তাহলে গ্যাসের সমস্যা থেকেও আমি দূরে থাকবো। কিন্তু ঘটনা হচ্ছে আমি তো খেয়ে ফেলেছি, আমার গ্যাস হয়েছে, এইবার আমি কি করতে পারি? আমি কিছু ঘরোয়া উপায় আপনাদের বলে দেবো, হুম। যেগুলো মানলে যে গ্যাস যদি কারো হয় সেটা থেকে আপনারা ইনস্ট্যান্ট রিলিফ পেতে পারেন। আচ্ছা, যেরকম আমি 10টা পয়েন্ট আপনাদের বলতে পারি। বেশ। 1 নম্বর, যদি আপনার গ্যাস হয় হুম। তাহলে 5 থেকে 10 মিনিট আপনি ওয়াক করতে থাকুন, হাঁটতে হবে। হাঁটতে হবে। Okay. হাঁটলে গ্যাস রিলিজ হওয়ার ইজি হয়ে যায়, আচ্ছা। পায়ু ছিদ্র দিয়ে গ্যাস বেরিয়ে যায়। আচ্ছা। কিছুটা ইন্টেস্টিনাল মোটিলিটির জন্য, গ্র্যাভিটির জন্য ইন্টেস্টিনাল মোটিলিটি, গ্যাস এগুলো মানে স্টুলের সঙ্গে নিচের দিকে কিছুটা নেমে আসে মলের সাথে। পেটের মধ্যে মল তৈরি হয় তো ওটা ঘুরতে ইন্টেস্টিনের মধ্যে হজম হতে হতে নিচের দিকে নামে, সেই গ্যাসটা তখন রিলিজ হওয়াটা সোজা হয়। সেই জন্য যাদের খাবার পরে গ্যাস হয় বলেন, সত্যিকারের গ্যাস হয় যাদের, তাদের ক্ষেত্রে খাবার খাওয়ার পরে একটু ওয়াক করলে তাদের গ্যাস থেকে কিছুটা আরাম পেতে পারেন তারা। আমার মনে হয় খাওয়া দাওয়ার পরে একটু হাঁটলে বরং ভালো, মানে একবারে হ্যাঁ, খেয়ে খাবারটা হজম হতে সুবিধা হয়, হ্যাঁ, অনেকটা সুবিধা হয়। এটা 1 নম্বর গেল। 2 নম্বর? 2 নম্বর, কিছুটা সোশ্যাল ইনহিবিশন হোক, কিছুটা লজ্জাবোধ হোক, আচ্ছা। যখন পায়ু ছিদ্র দিয়ে গ্যাস বেরোতে চায় হুম। তখন অনেকে সেটাকে আটকে রাখেন, হেজিটেট করেন। করেন হ্যাঁ। যে গ্যাসটা ওখানে নিঃসরণ হবে, হুম। তাহলে একটা আর বোধহয় শব্দ হবে, একটা শব্দ গন্ধ হবে, বেরোবে। গন্ধ হবে, পরিবেশ খারাপ হতে পারে। হ্যাঁ, সেইটা আবার পেটের জন্য অস্বস্তি বাড়িয়ে দিতে পারে, হ্যাঁ, কারণ ইন্টেস্টিন তখন আরো বেশি ডিস্টেন্ডেড হয়ে যায়, হ্যাঁ, তখন পেটে ব্যথা করতে পারে, অস্বস্তি হতে পারে। এবং যত পেটের মধ্যে গ্যাস থাকবে হ্যাঁ, খাবার হজম করার প্রক্রিয়াটা ধীর গতিতে হয়ে যায়, মানে তার ব্যাহত হয় আর কি। সেই জন্য গ্যাস যখন নিঃসরণ হতে চাইবে বা বেরোতে চাইবে সেটাকে না আটকানোই ভালো। মানে একটা নিবিড় বা কোনো একটা জায়গায়, হয়তো আপনি বাথরুমেই গেলেন, সেখানে হ্যাঁ। গিয়ে আপনি সেটাকে নিঃসরণ করে দেওয়া ভালো। হ্যাঁ, গ্যাস বেরোনোটা ন্যাচারাল, এর মধ্যে লজ্জা পাওয়ার লজ্জার কিছু নেই, এটা right? প্রত্যেক মানুষের নর্মাল। এবং পেটে গ্যাস হলে সেটা বার করে দিলে হজমের প্রক্রিয়াটা ঠিক হয়, ব্লোটিং যেটা হয়েছিল সেটা কমে যায়, মানে অস্বস্তিটাও কমে যায়। একদমই। নম্বর 3? 3 নম্বর হচ্ছে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এবং যে কোনো পেটের সমস্যা ডিহাইড্রেশনে বাড়ে। আচ্ছা। যদি গ্যাস আপনার হয়, আপনি যদি ঈষৎ উষ্ণ জল অল্প অল্প করে পান করতে থাকেন, আচ্ছা। ইন্টেস্টিনাল মোটিলিটির জন্য এবং ইন্টেস্টিনের যে অ্যাবনর্মাল স্প্যাজম হয় সেটা কিছুটা প্রতিহত হওয়ার দরুন পেটে যে অস্বস্তি হচ্ছিল সেটা কমে যাবে, এবং গ্যাস যে পেটের মধ্যে তৈরি হচ্ছিল তার জন্য যে অস্বস্তি সেটা অনেকটা কমে যাবে। আচ্ছা, ঈষৎ উষ্ণ গরম জল অল্প অল্প করে সিপ বাই সিপ খেতে হবে। আচ্ছা, মানে এরকম না যে ঢকঢক করে খেলে হবে না, পেটটা ফুলে যাবে, জলও তো ব্লোটেড হয়ে যাবে, এমনিতেও খাওয়া যাবে না আর কি। হ্যাঁ, অত গরম জল খেতে পারবে। আচ্ছা, অনেকে নুন, চিনি এবং লেবুর জল মানে অত্যন্ত আনহাইজিনিক একটা খাবার। খান, যে হজম হওয়ার জন্য খান। হ্যাঁ, এবার হচ্ছে লেবু অলরেডি আপনার স্টমাকের মধ্যে অ্যাসিডিটি হয়ে আছে, তারপর আপনি সাইট্রিক অ্যাসিড খাচ্ছেন, এবার আপনি বলুন সেটা কমবে কি কমবে না? সেটা তো কমার কথা নয়। 2 নম্বর, চিনি যত মিষ্টি জাতীয় জিনিস যায় ফার্মেন্টেশন তত বেশি হবে, তত গ্যাস ফর্মেশন হবে। প্লাস চিনি জাতীয় জিনিস লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার খুলে দেয়, তাতে আরো স্টমাকের অম্ল জাতীয় জিনিস ইসোফেগাসের মধ্যে ঢুকবে, আরো রিফ্লাক্স বাড়বে, আরো কষ্ট বাড়বে। 3 নম্বর, নুন হচ্ছে নিউট্রাল, NaCl, এর না অম্ল না ক্ষার, অর্থাৎ লবণ তো নিউট্রাল, এর কোনো এক্সট্রা বেনিফিট নেই অ্যাসিডিটিতে, উল্টে আপনার ব্লাড প্রেশার বাড়াতে পারে। এবার আপনি বলুন সায়েন্টিফিক্যালি এটা এক্সপ্লেন ঠিকঠাক হলো কি? একদমই তাই, কিন্তু এটা কিন্তু একটা কমন প্র্যাকটিস আমাদের বাঙালিদের মধ্যে। খাওয়া দাওয়া হয়ে গেল, একটু লবণ, একটু লেবু গুলে একদম ঢকঢক করে খেয়ে কোনো বেনিফিট নেই, উল্টে আপনি নিজেরই ক্ষতি করছেন। আচ্ছা, অল্প অল্প জল খেতে পারেন। আমি সবসময় বলি না, পৃথিবীর মধ্যে যদি বেস্ট বেভারেজ হয়, সেটা তরল জিনিস, সেটা জল। এর চেয়ে কিছু ভালো হতে পারে, ভালো কিছু নেই, সত্যি তাই। আচ্ছা, এবার আমরা জানবো 4 নম্বর কি পন্থা আছে। 4 নম্বর হচ্ছে জেন্টল অ্যাবডোমিনাল ম্যাসাজ। যখন পেটের মধ্যে গ্যাস জমে ইন্টেস্টিনের মধ্যে, ইন্টেস্টিন তো ডিস্টেন্ডেড হয়ে যায়, অনেক সময় গ্যাসটা ট্র্যাপড হয়ে যায়, ওখানে আটকে যায়, বেরোতে পারে না। যদি ম্যাসাজ করা হয় তাহলে ওর মোটিলিটি বাড়ে এবং গ্যাসটা কিছুটা পুস্ট হয়ে নিচের দিকে নেমে আসে। ফিজিক্যাল টেকনিক, এদের মতো, মানে ইঞ্জিনিয়ারদের টেকনিক।
হ্যাঁ, সেভাবে করে নিচের দিকে নেমে এলো, পায়ু ছিদ্র দিয়ে বেরিয়ে গেল, মানে যেখানে আটকে ছিল আপনি একটু মাসাজ করাতে সেটা হয় উপরে বা নিচের দিকে নেমে এলো এবং তারপর সেটা বেরিয়ে যাওয়ার সুবিধা বেরিয়ে হবে। গেল। তার মানে এই নয় যে একদম পেটে খুব চাপাচাপি শুরু করে দিতে হবে, না, তাহলে আরো পেটে জেন্টাল ব্যথা হবে। মাসাজ। হ্যাঁ, জেন্টল ম্যাসাজ। হুম হুম। খুব বেশি চাপাচাপি করলে পেটে ব্যথা হবে। 5 নম্বর। 5 নম্বর হচ্ছে কিছু পজিশন আছে যেগুলোতে গ্যাস খুব ভালো রিলিজ হয়ে যায়। আচ্ছা। আমরা সাধারণত গ্যাস হলে এরকম চিত হয়ে গিয়ে শুয়ে থাকি, গ্যাসটা বেরিয়ে যায় বলে, ওতে আরো অস্বস্তি বাড়ে। আচ্ছা। তার কারণ আমরা যত চিত হয়ে গেলাম, আমরা নিউট্রাল পজিশনে চলে গেলাম। হুম, হুম, নিউট্রাল পজিশন যখন রিফ্লাক্স হয় তার জন্য খারাপ। হুম, মাথাটা সবসময় উঁচু করে রাখতে বলা হয়, হুম, গ্র্যাভিটিটাকে কাজে লাগিয়ে হুম, যাতে হুম। রিফ্লাক্সটা কমে যায়। হুম, যদি কেউ লেফট ল্যাটারাল পজিশনে ঘুমান, বাঁদিকে আচ্ছা, বাঁদিকে। পাশ ফিরে হুম, হাঁটুটাকে বুকের কাছে নিয়ে আসেন, হুম। ডিউ টু হুম। অ্যানাটমিক্যাল রিজন গ্যাস পায়ুছিদ্রতে বেরিয়ে যেতে সুবিধা হয়। আচ্ছা। নিচের দিক কোলনটা আমাদের যেটা ডিসেন্ডিং কোলন বাঁদিকে থাকে, হুম, বাঁদিকে থাকে হুম, আমাদের, হুম, হুম। যেটা পায়ুছিদ্র দিয়ে বেরিয়ে যায়। হুম, হুম। বাঁদিকে পাশ ফিরে ঘুমোলে মাধ্যাকর্ষণ শক্তির জন্য মল এবং খাদ্যকণা আরো লেফটের দিকে চলে আসবে, গ্যাসটা পুষ্ট হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে। প্লাস আপনি হাঁটুটাকে ভাঁজ করে বুকের কাছে নিয়ে এসেছেন, পায়ুছিদ্র প্রেশারটা খুলে যাবে, আরো তৈরি হবে। হুম, পেটে তৈরি হচ্ছে, হুম, প্লাস পায়ুছিদ্রটা খুলে যাচ্ছে হুম। পাটা ভাঁজ করার জন্য, তার জন্য গ্যাস বেরিয়ে যেতে সুবিধা হয়। ওকে। 6 নম্বর। 6 নম্বর হচ্ছে ওভার দ্য কাউন্টার কিছু ওষুধ আছে যাদের অ্যাসিডিটি বা বুক জ্বলছে, তারা খেতে পারে। লিকুইড অ্যান্টাসিড হতে পারে, সেটা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হতে পারে, এদের মিশ্রণ হতে পারে। আচ্ছা, এই ওভার দ্য কাউন্টার যে মেডিসিন গুলো আছে এগুলো নিয়ে আমার একটু প্রশ্ন আছে। বলুন। সেটা হচ্ছে অনেকেই খুব ওই পি দিয়ে বা ও দিয়ে নাম, ও ডি এই সমস্ত ওষুধ তারা খান মানে খাবার পরে, মানে সেটা কি ঠিক? খাবার পরে খেলে তো কোনো লাভ নেই, ওটা খালি পেটে খেতে হয়। ওই ওষুধগুলো খালি পেটে খেতে হয়? হ্যাঁ, আর ওগুলো ইনস্ট্যান্ট কাজ করে না, ও কাজ আচ্ছা। করতে টাইম লাগে। আচ্ছা, আরো একরকম ওষুধ পাওয়া যায়, সেগুলো স্যাশেতে পাওয়া যায় বা একটা বড় ট্যাবলেটে পাওয়া যায়, হ্যাঁ, দিলেই বেশ হ্যাঁ, বুজবুজ বুজবুজ হ্যাঁ, বুজ করে ওঠে। ওটা বাইকার্বনেট আছে, সোডিয়াম বাইকার্বনেট। হ্যাঁ। সোডিয়াম বাইকার্বনেট ওটা দেখতেই বুদবুদ বুদবুদ হয়, আসলে আপনার খুব বেশি যে লাভ হবে তা নয়, কিন্তু আচ্ছা। কিছুটা আপনি বেটার ফিল করতে পারেন, মুখ থেকে গ্যাস বেরোবে, অনেক গ্যাস বেরিয়ে গেল। হ্যাঁ, ঢেকুর। আসলে পেটের মধ্যে গিয়ে ওইটা যেটা তৈরি করলো গ্যাসটা, সেটাই বেরোচ্ছে, কিন্তু মানে যেটা তৈরি করলো সেটাই বেরোচ্ছে, বেরোচ্ছে। যে এক্সট্রা যে গ্যাস নিয়ে বেরোচ্ছে সেরকম কোনো ব্যাপার নয় আর কি। আর হচ্ছে সাইমেথিকন বলে একটা ওষুধ আছে, আচ্ছা। যেটা হচ্ছে যে ট্র্যাপড গ্যাস যেটা পেটের মধ্যে আছে না, সেই বাবল আকারে থাকে, সেটাকে ব্রেক করে, সেটা একটা ওষুধ ফর্মে পাওয়া যায়, আচ্ছা। সেটা ইউজ করতে পারে যাদের পেটে সত্যিকারের গ্যাস আচ্ছা, হয়েছে। আচ্ছা। এবার 7 নম্বর কি হবে? 7 নম্বরটা হচ্ছে ওই যেটা বলছিলাম একটু আগে, যে ফ্ল্যাট শুয়ে পড়াটা, ওটা অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। গিয়ে আপনি খাবার পরে একদম গিয়ে খেয়েই শুয়ে পড়লেন একদম আর ফ্ল্যাট হয়ে, পাচ্ছি না, পেট আর পেটে আইঠাই ঢাইঢাই করছে। করছে, আপনার গ্যাস হবে। খাবার পরে একটু হাঁটাচলা করুন, একটু আপরাইট হয়ে বসে থাকুন, অন্তত পক্ষে 45 মিনিট, আচ্ছা। অন্তত 1.5 ঘন্টা হলে সবচেয়ে ভালো। এই রাত্রিবেলা খেয়ে 1.5 ঘন্টা অনেকে জেগে থাকতে পারেন না, অনেক কাজকর্ম থাকে, অফিস থেকে ফিরেছেন টায়ার্ড, অন্তত পক্ষে 45 মিনিট পরে ঘুমোতে যান, গ্যাস অনেক কম হবে। 8 নম্বর হচ্ছে কিছু ট্রিগার ফুড আছে, সেগুলোকে অ্যাভয়েড করা, যেটা আমরা একদম ভিডিওর প্রথমে প্রথমেই আলোচনা করেছি। করে নিয়েছি, ওই খাবারগুলো থেকে দূরে থাকতে হবে। দূরে থাকতে হবে, যাদের গ্যাস ফর্মেশন হচ্ছে তাদের কম খেতে হবে, তার মধ্যে কোল্ড ড্রিঙ্কটাও পড়ে। কিন্তু অনেকে তো কোল্ড ড্রিঙ্কস খান, কোল্ড ড্রিঙ্কের যে মধ্যে কি গ্যাস, আছে এবার বলুন? ওই সেম জিনিসই। চিনি, হ্যাঁ, কিছুটা গ্যাস থাকে, হ্যাঁ, বাইকার্বনেট আর কি, বাইকার্বনেটেড। হ্যাঁ। আর জল থাকে, হুম। আর থাকে কালারিং এজেন্ট, ওরা কালার দেওয়ার জন্য। কালারিং এজেন্ট হচ্ছে হেভি মেটালস, সেগুলো আপনার হজম করার প্রক্রিয়াকে ব্যাহত করবে, কিডনির স্বাস্থ্য খারাপ করবে। ওই গ্যাসগুলো এক্সট্রা কোনো গ্যাস হবে না, বরং ওই গ্যাস যার মধ্যে যে গ্যাসগুলো কার্বনেটেড পদার্থ, তো কার্বন ডাইঅক্সাইড আছে, ওই গ্যাসটা পেটের মধ্যে গিয়ে আরো আপনার পেট ফুলিয়ে দেবে, আরো ডিস্টেন্ডেড করে দেবে। আর চিনি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার খুলে দিয়ে অ্যাসিড রিফ্লাক্স বাড়িয়ে দেবে। এবার আপনি বলুন কোল্ড ড্রিঙ্কে কমার কথা কিনা? একদমই না। আর কোল্ড ড্রিঙ্কস নিয়েই আমি দুদিন আগে একটা লেখা পড়লাম, যেখানে বলছে আমাদের ইন্ডিয়াতে যে ধরনের কোল্ড ড্রিঙ্কসগুলো বিক্রি হয়, আমেরিকান বা ইউরোপিয়ান যে দেশগুলো আছে সেই দেশগুলোর তুলনায় আমাদের দেশে যে কোল্ড ড্রিঙ্কসগুলো বিক্রি হয় তাতে সোডিয়ামের পরিমাণ 7 গুণ বেশি, চিনির পরিমাণও প্রায় 6 থেকে 7 গুণ বেশি। মানে এটা কিন্তু অনেকটাই মারাত্মক, খারাপ। মারাত্মক। এবার আমরা হয়তো বিভিন্ন সময় আপনি বলেন যে নুন খাবেন না, নুন খাবেন না, হয়তো আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, কিন্তু সেই কোল্ড ড্রিঙ্কসে কিন্তু সোডিয়ামের পরিমাণ কিন্তু প্রচুর, কারণ ওই কম্পোজিশনেই কিন্তু অলরেডি লেখা থাকে। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি, মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা কিন্তু আপনার গ্যাস কমাবে না কোনোভাবেই, বরং তাতে আপনার ক্ষতিই করবে। ক্ষতি করবে হুম। অবশ্যই। 9 নম্বর হচ্ছে খাবার সময় বসে দ্রুত গতিতে খেলে হবে না,
খাবার চিবিয়ে খেতে হবে, টাইম দিয়ে। তাড়াহুড়ো করে খেলে আমরা বাতাস যে গিলে ফেলবো, বাতাস গিলে ফেলবো, বাতাস গিলে ফেলবো, পেট সেটাই ফুলে পেটে গ্যাস ফরমেশন গ্যাস ফরমেশন হবে, সেটা মোটামুটি পেটে গ্যাস জমে গেছে। খুব দ্রুত খেলে আমরা বেশি খাবার খেয়ে ফেলি। যেমন স্ট্র দিয়ে আমরা যখন কোনো পানীয় খাই, বেশি হাওয়া খাই, তাহলে স্লোলি খেতে হবে, তাহলে পেট ফোলা কম হবে। তাহলে মাইন্ডফুল ইটিং এর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানে খাবারের দিকে তাকিয়ে খাওয়া, স্লোলি খাওয়া, তাড়াহুড়ো করে না, এবং চিবিয়ে খাওয়া, এটা আমাদের করতে হবে। আর এটা তখনই সম্ভব যখন ওই মোবাইলটা আপনি সাইডে রেখে খাবেন। এক্স্যাক্টলি। মোবাইল দেখতে দেখতে বা টিভি দেখতে দেখতে খেলে আমাদের হবে না, কারণ আমাদের মন ওইদিকে পড়ে থাকবে আর আমরা খুব তাড়াহুড়ো করে খেতে থাকবো, কি খাচ্ছি না খাচ্ছি। খাবার খেতে খেতে 25 বার জল খাবো, আরো পেটটা ফুলে যাবে। একদমই তাই। 10 নম্বর হচ্ছে, আপনার যদি রেকারেন্ট গ্যাস হয়, আন্ডারলাইং কোনো মেজর ডাইজেস্টিভ সিস্টেম ডিজিজ আছে কিনা সেটা আগে ইভ্যালুয়েট করতে হবে। কোনো আলসার আছে কিনা, গ্যাস্ট্রিক ইরোশন আছে কিনা, প্যান গ্যাস্ট্রাইটিস আছে কিনা, অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার আছে কিনা, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স আছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে। তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে। এই 10টা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। কিন্তু তার মধ্যে লাস্ট পয়েন্ট, যেটা 10 নম্বর বললাম, এটা আমরা ঘরোয়া উপায়ে গ্যাস কমানোর উপায় না, কিন্তু আপনাকে সচেতন করার জন্য আমি যোগ করেছি। আরো একটা যেটা আলোচনায় আমাদের মধ্যে উঠে আসলো, সেটা হচ্ছে একটা মানসিক সমস্যা, যেটা আমরা প্রথমেই বলেছিলাম, আমরা আলোচনা করেছিলাম। তো এই যে সমস্যাগুলোর কথা আপনি বললেন, প্লাস যদি আপনার মনে হয় যে না এই সমস্যাগুলোও নেই, হতে পারে আপনার কিন্তু মাথায় গ্যাসটা ঢুকে আছে, মানে উঠে নেই কিন্তু, মানে গ্যাসের সমস্যাটা মাথায় আপনার কোনো একটা জায়গায় ঘর করে আছে। তাহলে যেটা বোঝা গেল, আপনি যতগুলো পয়েন্ট বললেন সবকটা ইজি এবং ঘরোয়া মেথডেই করা যাবে। কিন্তু হ্যাঁ, এরপরেও যদি আপনার সমস্যা থাকে, ঘরোয়া মেথড আর উপায় করবেন না। হয়তো এই গ্যাসের সমস্যাটা, আপনি যেটা ভাবছেন যে গ্যাসের সমস্যা, সেটা অন্য একটি কারণে হতে পারে। আপনি কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাবেন। আর অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনি শুনতে চান, আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখছি, সেখানে আপনি লিখে জানাতে পারেন যে কোন বিষয়টা নিয়ে আপনি শুনতে চাইছেন। আমরা চেষ্টা করব পরের দিন সেই বিষয়টা নিয়েই আলোচনা করতে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, করে রাখুন। আমরা এরকম বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক যে আলোচনাগুলো করি, যেগুলো শুনলে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। নমস্কার। নমস্কার।